সেদিন সেই ঘটনার পর থেকে আমার মধ্যে এমন সব কিছু হতো যেটা একদমই সাধারণ ছিল না। সারাক্ষণ একটা হিংসাত্মক মনোভাব আমার মাথায় থাকতো। বারবার মনে হতো যেন নিজেকে শেষ করে দেই। বেশ কয়েকবার আত্মহত্যা করার জন্য আমি অ্যাটেম্প্টও করেছিলাম। তবে আজ আমি বেঁচে আছি, তার কারণ প্রতিবারই কেউ না কেউ আমাকে দেখে বাঁচিয়ে দিয়েছিল। চলুন, এরকমই একটি সত্যি ভৌতিক ঘটনা আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করে নিতে চলেছি। নমস্কার, শুভ সন্ধ্যা। ভূতভীষণ পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শুভ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। গত সপ্তাহে বেশ কয়েকটি ঘটনা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অনেকে পাঠিয়েছেন। সবগুলো ঘটনায় বেশ ভয়ানক। তবে আজকে আপনাদের জন্য আমি শুরু করতে চলেছি একটি হাড়হিম করা ভৌতিক ঘটনা, যেই ঘটনাটি পাঠিয়েছেন সোদপুর থেকে শুভঙ্কর বক্সী। ঘটনাটি ওনার সাথেই ঘটেছে বলে তিনি আমাদের জানিয়েছেন। শুভঙ্কর দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে ঘটা ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। শ্রোতা বন্ধুগণ, শুনে নিন আজকের সোদপুরের একটি ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা, যেখানে একজন জিন এই ঘটনা প্রেরকের বুকের উপর চড়ে বসছিল, আর তার সাথে আরও কিছু আনুষঙ্গিক ঘটনা তার সঙ্গে ঘটে। তো আমাদের এই ঘটনা প্রেরক যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি সেভাবে কিন্তু পাঠ করে শোনাচ্ছি। হাই, আমি শুভঙ্কর বক্সী, তোমাদের চ্যানেলের একজন অন্ধ ভক্ত। বেশ কয়েক মাস থেকেই তোমাদের চ্যানেলের ঘটনাগুলো আমি শুনি, আর আমি এই ঘটনাগুলো বিশ্বাসও করি। কারণ আমি নিজে এইসব নেগেটিভ এনার্জি বা জিন বা ভূত যাই বলো না কেন, সেসবের ইঙ্গিত কিন্তু পেয়েছি। আমার নিজের সঙ্গেই ঘটা কিছু ঘটনা অনেকদিন ধরেই তোমাদের লিখে পাঠাবো ভাবি, কিন্তু সময়ের অভাবে লিখে উঠতে পারছিলাম না। আমার কাপড়ের ব্যবসা রয়েছে, সেই জন্য ব্যবসায়িক সূত্রে হাওড়াতে থাকি। আমার বাড়ি সোদপুরে, তবে বেশিরভাগ সময়টা হাওড়া আর শিয়ালদা করতে করতেই কেটে যায়। বোবা ধরার ঘটনা হয়তো তোমাদের জানা রয়েছে, তবে 2020 সাল পর্যন্ত সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। 2020 এপ্রিল মাসের দিকে আমার সাথে এমন কিছু কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যেগুলো শুধু আমি নিজে না, আমার ফ্যামিলির সবাই প্রত্যক্ষ দেখেছে। আমার সাথে সেসব অস্বাভাবিক ঘটার পরে আমি কেমন সব আচরণ করেছি, তবে এই বিষয়ে আমার কিন্তু বিন্দুমাত্র কোনো কিছু মনে নেই। আমার করার সমস্ত কিছুই পরে আমি আমার স্বাভাবিক হওয়ার পরে জেনেছি। যাই হোক, এই অস্বাভাবিক ঘটনার শুরুটা হয় 2019-এর ডিসেম্বরের দিকে। আমাদের বাড়ি থেকে আমাদের চাষের জমি খুব বেশি দূরত্ব না হলেও ঘোড়াপথে প্রায় 1 কিলোমিটারের মতো কাছাকাছি হবে। জমিতে হাল চাষে করার জন্য বিকেলের দিকে ট্রাক্টর এসেছিল, যার জন্য আমাকেও জমিতে যেতে হয়। বাড়ি থেকে একটা ব্যাগে করে গামছা, টর্চ আর তার সাথে করে কোদাল নিয়ে আমি জমিতে একাই গেছিলাম। চাষ করতে করতে সন্ধ্যা পার হয়ে যায়। ট্রাক্টর যে চালাচ্ছিল তার সাথে আরও একজন এসেছিল। তো ওদের দুজনকে চাষ করা হয়ে গেলে আমাদের বাড়ির সামনের রাস্তার ওখানে গিয়ে দাঁড়াতে বলি। আমি সব জমির আলোগুলো ঠিকঠাক আছে কিনা দেখার জন্য টর্চটা নিয়ে জমির একদম শেষের মাথার দিকে যাই। বাড়ি থেকে সাথে করে যে ব্যাগটা নিয়ে আমি গেছিলাম, তার মধ্যে আমার মোবাইল ফোনটা রেখে গামছা দিয়ে কোদালের সঙ্গে বেঁধে রেখেছিলাম। আর এই সব কিছু জমির উত্তর দিকে একটা কাঁঠাল গাছ আছে, সেই গাছের নিচে রেখে দেই। যাই হোক, সেই মুহূর্তে আমাদের জমির কাছাকাছি আর কেউ ছিল না। আমি জমির সমস্ত আলগুলো দেখে যখন বাড়ি যাওয়ার জন্য ফিরছি, মনে হলো কেউ যেন আমার ঘাড়ে হাত দিয়ে আমাকে থামানোর চেষ্টা করলো। আমি জানি আমি বাদে সেই স্থানে অন্য কেউ সেখানে ছিল না। সেখানে আমার ঘাড়ে হাত দেওয়ার মতো ঘটনা ঘটায় সত্যি বলতে মিনিট 5 পাথরের মতো দাঁড়িয়েছিলাম। এক পা সামনে আগানোর মতো সাহস আমি জোগাতে পারিনি। হঠাৎ একটা উদ্ভট প্রাণী আমার ডান দিকে টর্চের আলোতে আমি দেখতে পাই। জানি না সেটাকে প্রাণী বলাটা আমার ঠিক হলো কিনা, কারণ সেরকম কোনো কিছু এই 47 বছর বয়সে
আর কোনোদিন আমার চোখে পড়েনি। এরকম একটা ভয়ঙ্কর চেহারা টর্চের আলোয় দেখার পরে এক দৌড়ে কাদার মধ্যে দিয়ে সেই কাঁঠাল গাছটার তলে পৌঁছাই, যেখানে কোদাল আর ব্যাগটা রেখে গেছিলাম আমি। কিন্তু সেখানে পৌঁছে আর কোনো কিছুই আমার চোখে পড়ল না। টর্চের আলো চারদিকে ধরতেই দেখলাম আমার গামছাটা 30 হাত মতো দূরে পড়ে রয়েছে, আর তার চারপাশে মৃত মানুষের হাড়গোড় ছড়ানো ছিটানো। মনে পড়ছিল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো। হঠাৎ কানে ভেসে আসে আমার নাম ধরে কেউ যেন ডাকছে, তবে গলার আওয়াজ একদম স্বাভাবিক নয়। হঠাৎ করে আমার ফোনের রিংটোনটা বেজে ওঠে, কিন্তু কোথায় বাজছিল সেটা আন্দাজ করতে পারছিলাম না। হঠাৎ আমার চোখ যায় আমাদের জমির একদম শেষ প্রান্তে, যেখানে আমি সবার প্রথমে গিয়েছিলাম। মোবাইলের থেকে যে আলোটা বেরোচ্ছিল তার রিংটোনটা যে হচ্ছিল সেটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, আর স্পষ্ট শুনতেও পাচ্ছিলাম। তবে আশ্চর্যের বিষয় হলো আমাদের জমির শেষ মাথা কিন্তু সেই কাঁঠাল গাছটা থেকে যে খুব কাছাকাছি তেমনটাও নয়। কম করে হলেও 200 মিটার মতো দূরত্ব হবে। তা সত্ত্বেও সবকিছু মনে হচ্ছিল যেন আমার সামনেই হচ্ছে। কিন্তু কিভাবে আমার ব্যাগ আর ফোন সেখানে গেল সেটার কোনো মাথামুন্ড আমি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু কোনো মতেই সেই জায়গায় আমার আর যাওয়ার সাহসে কুলাচ্ছিল না। বুঝে উঠতে পারছিলাম না আমার সেই মুহূর্তে কি করা উচিত। সত্যি বলতে সেই দিনের আগে আমি কোনোদিন এই সমস্ত ঘটনার সম্মুখীন হইনি। আমার বাড়ি পৌঁছাতে দেরি হওয়ার কারণে ট্রাক্টরের চালক আর আমার বাবা আমাকে খুঁজতে জমির দিকে আসে। দুজনকে দেখার পর যেন দেহে প্রাণ ফিরে আসে আমার। বাবা এসে আমাকে বলে, কিরে তুই এতক্ষণ হয়ে গেল এখানে কি করছিস? 4 ঘন্টা ধরে ট্রাক্টরের লোকগুলো বাড়িতে গিয়ে বসে আছে। বাবাকে বললাম, 4 ঘন্টা ধরে বসে আছে মানে? ওদের দুজনকে তো আধ ঘন্টাও হয়নি আমি বাড়ি পাঠালাম, আর সেই সময় আমি আলগুলো ঘুরে বাড়ি ফিরছিলাম। এরপরের ঘটনাগুলো কিন্তু আমি বাবাকে বলি। আমার বাবার বয়স 70-এর কিছুটা উপরে। আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে আমাকে জিজ্ঞেস করে, এর আগে কখনো এরকম ঘটেছে নাকি তোর সঙ্গে এরকম? বাবাকে বললাম যে কই না তো। তখন বাবা আমাকে জানায় যে উনি যখন জমিতে আসতেন, যেদিনই জমিতে থাকতে সন্ধ্যা হয়ে যেত সেদিনও তিনিও এরকম ঘটনা উপলব্ধি করতেন। আর কোনো সময় নষ্ট না করে আমার বাবা, আমি আর ট্রাক্টরের চালক এই 3 জন মিলে সেই জমির শেষ মাথায় যাই, যেখানে তখনও আমার ফোনের রিংটোন বাজছিল আর ফোনের আলোটা দেখা যাচ্ছিল। 3 জনে সেখানে যাওয়ার পর আমি ব্যাগ আর ফোনটা হাতে নিই। অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম, যেটা হলো ফোনে এতবার রিং হওয়া সত্ত্বেও কোনো মিসড কল ফোনে দেখতে পেলাম না। যাই হোক, আর কোনো চিন্তাভাবনা না করে 3 জনের সোজা বাড়ির দিকে রওনা দেই। অদ্ভুতভাবে আমার কোদালটাকে আমাদের বাড়ি থেকে কিছুটা আগে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। যাই হোক, সেদিন বাড়ি আসার পর রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেছি। ঘরে বিশ্রী পচা একটা গন্ধ আমার নাকে আসে। শুরুতে ভেবেছিলাম হয়তো ইঁদুর মরে আছে। বেশ কিছুক্ষণ তল্লাশির পর যেটা আমাদের বাড়ির সবার নজরে আসে সেটা হলো আমার সাথে যে ব্যাগটা ছিল জমিতে নিয়ে যাওয়ার সময়, তার মধ্যে আস্ত কিছু মানুষের দেহাংশ পচা গলা অবস্থায় পড়ে রয়েছে। আমার স্ত্রী তো সাথে সাথে বমি করে দেয়। সবাই যারা ছিল রীতিমতো ভয় পেয়ে চিৎকার করে ওঠে। পাশের বাড়ির কয়েকজন চিৎকার শুনে আমাদের বাড়ি চলে আসে। তারা বাড়ি আসতেই আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে। ব্যাগের মধ্যে কিছুক্ষণ আগেই সবাই যে দেহাংশ দেখেছিলাম সেগুলো যেন কেউ বদলে দিয়ে একটা মরা বেড়াল সেখানে রেখে গেছে, এরকম দেখা যায়। পাশের বাড়ির ওরাও এসে কিন্তু মরা বেড়ালই দেখতে পায়। আমরা সব ঘটনা সেই প্রতিবেশীদের খুলে বলি। ঘটনা শুনে তারাও একটু ভয়গ্রস্ত হয়ে পড়ে।
যাই হোক, রাত 11টার কিছু পরে পরে সেই মরা বিড়ালটা পুঁতে দিয়ে বাড়ি আসি সকলে। সেই রাতে সবার সাথে কমন একটা ঘটনা ঘটে। সেই ঘটনার পর যখন সবাই ঘুমোতে যায়, কিছুক্ষণের মধ্যে সবার মনে হয় কেউ যেন বুকের ওপর চড়ে বসে আছে। অনেক জোরে চিৎকার করার পরেও কোনো আওয়াজ কারো গলা দিয়ে বেরোচ্ছিল না। অনেক সময় বাদে স্বাভাবিক অবস্থায় এলে আমার মা জেগে উঠে চিৎকার শুরু করে সেই রাতেই। বাড়ির সবাই কিছুক্ষণ বাদে বাদে স্বাভাবিক হয়ে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু আমার তখনও কোনো জ্ঞান ছিল না। সবাই আমার ঘরে গিয়ে ডাকাডাকি শুরু করে। আমার স্ত্রী আমাকে নাকি অনেকক্ষণ জাগানোর চেষ্টা করেছিল। বেশ ভালো সময় যাওয়ার পর আমি যখন জ্ঞান পাই, অস্বাভাবিক রকমভাবে নাকি শ্বাস নিচ্ছিলাম। জবা ফুলের মতো আমার চোখ নাকি লাল হয়ে গেছিল। অনেকটা সময় হিংস্র পশুর মতো আচরণ করেওছিলাম। এই ঘটনা আমি পরে সবার থেকে জানতে পারি। সেদিন রাতের পর থেকে আমার মধ্যে এমন সব কিছু ঘটনা হতো যেটা একদমই সাধারণ ছিল না। সারাক্ষণ একটা হিংসাত্মক মনোভাব আমার মাথায় থাকতো। বারবার মনে হতো নিজেকে যেন শেষ করে দেই। বেশ কয়েকবার আত্মহত্যা করার জন্য আমি অ্যাটেম্পটও করেছিলাম। তবে আজ আমি বেঁচে আছি তার কারণ প্রতিবারই কেউ না কেউ আমাকে দেখে বাঁচিয়ে দিয়েছিল। দিনের পর দিন এরকম ঘটনা ঘটতে থাকে। অনেক ডাক্তার দেখিয়েছে আমাকে, অনেক টেস্ট করতে দেয়, কিন্তু কোনো কিছুতেই কোনো দিশা খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত এক কবিরাজের শরণাপন্ন হলে সে আমাকে সুস্থ করে তোলে। এখন জানি না এই কবিরাজের মধ্যে এমন কি শক্তি রয়েছে যার কারণে ডাক্তার যেখানে আমাকে সুস্থ করতে পারেনি, সে কিন্তু করে দেখিয়েছে। তো এই কবিরাজ জানায়, যেই মাঠে আমাদের জমি, সেই মাঠেই বহু বছর আগে নাকি এক কৃষক আত্মহত্যা করেছিল অনেক ঋণের বোঝা থাকার কারণে। আর তার অতৃপ্ত আত্মার কারণেই আমার সাথে এমনটা ঘটেছে। আর একই সাথে সেদিন রাতে আমাদের বাড়ির সবার সাথেও সেই ঘটনা ঘটেছিল। যাই হোক, পরবর্তীতে কবিরাজ আমাদের পরিবারের সবাইকে একটা করে তাবিজ দেয়। আর সত্যি বলতে 4 বছর পার হয়ে গেল, সেরকম আর কোনো ঘটনা কিন্তু বা কোনো সমস্যা কিন্তু আমাদের আর হয়নি। আমার নিজের আর আমাদের পরিবারে ঘটা এই ঘটনাটা তোমার সাথে শেয়ার করলাম। আশা রাখবো ঘটনাটি তুমি পড়ে শোনাবে। ইতি শুভঙ্কর বক্সী। উফ, কি ভয়ঙ্কর একটা ঘটনা! সত্যি খুবই মারাত্মক ছিল আজকের এই ঘটনাটি। শুভঙ্কর বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক শ্রোতা বন্ধুগণ, আপনাদের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এই ঘটনাটি শুনলেন, আপনারা প্লিজ কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে আমাদের ঘটনাটি শুনছেন। আপনাদেরও কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনারা এরকম কোনো ঘটনা জেনে থাকেন, সেগুলো আমাদের সাথে জানাতে পারেন। আমাদের চ্যানেলের ইমেল আইডিতে ইমেল করে অথবা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে। ইমেল করে ঘটনা পাঠাতে হলে আমাদের চ্যানেলের ইমেল আইডিতে পাঠাবেন। আর আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো bhutbhishorestory@gmail.com। যদি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো শুভ1694, এছাড়া অমৃতা সরকার 4540। এই সমস্ত লিঙ্কগুলো কিন্তু আমরা আমাদের এই ঘটনার যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে কিন্তু আমরা দিয়ে রাখবো। আপনারা সেগুলোতে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে 9563116731 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলের স্টুডিওতে এসে সরাসরি ঘটনা বলতে চান তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো শোনেন, আমাদের পাশে থাকবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। আর আমি অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলের ঘটনাগুলোর লিঙ্কগুলো আপনাদের পরিচিত সবার সঙ্গে একটু শেয়ার করে দেবেন, যাতে করে তারাও আমাদের চ্যানেলে আপলোড করা এই ঘটনাগুলো শুনতে পারেন আর আমাদের ভূতভীষণ পরিবারে যুক্ত হতে পারেন।
আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে নোটিফিকেশান অন করে রাখুন। 2025 সালে এসে অনেকেই এই সমস্ত ভৌতিক ঘটনা বিশ্বাস করবে না, তবে আমি অনুরোধ জানাই যে আপনারা এই সমস্ত ভৌতিক ঘটনা বিশ্বাস করুন আর নাই করুন, আপনারা কিন্তু এই ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসেবে শুনতে পারেন। আমি জানি যে যতক্ষণ আপনার সঙ্গে এই সমস্ত ভৌতিক ঘটনা ঘটবে না বা অলৌকিক ঘটনা ঘটবে না, আপনারা বিশ্বাস করবেন না। এটা স্বাভাবিক, সবার সঙ্গেই এটা সম্ভব। যাই হোক, ফিরে আসবো আগামী শনিবার আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে। তবে আগামী বৃহস্পতিবার মহাশিবরাত্রি, আর এই শিবরাত্রি উপলক্ষে শিবরাত্রির সাথেই সম্বন্ধিত একটি এপিসোড আমরা লাইভ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা এপিসোডটি অবশ্যই দেখবেন। আজকের মতো এটুকুই। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।